আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে আলোচনা করব। তার আগে একটু শেয়ার দিয়ে দিই। আপনারা যারা এই প্রোগ্রামটি দেখছেন একটু শেয়ার দিয়ে দিবেন এবং একই সাথে একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, আজকের আলোচনাটা হলো প্রাইমারি টিচার এনটিআরসিএ এবং 10th গ্রেড থেকে 20 গ্রেডের যে অন্যান্য চাকরিগুলো রয়েছে সেই চাকরিগুলোর প্রস্তুতি কিভাবে নেবেন এবং সেই সাথে এই চাকরিগুলোর সার্কুলারের আপডেট কি। আচ্ছা, তো আমাকে দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করতে হবে। আপনারা যারা লাইভটি দেখছেন একটু কমেন্ট করবেন। আচ্ছা, প্রথমত বাংলাদেশ হচ্ছে পার্লামেন্টারিয়ান ডেমোক্রেসিকে বিলং করে। পার্লামেন্টারিয়ান ডেমোক্রেসি এটির মানে হচ্ছে যে আমাদের যে টোটাল শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থায় অর্ডিনারি পিপল তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের যে রিপ্রেজেন্টেটিভ তাদেরকে অ্যাপয়েন্ট করে বা তাদেরকে ইলেক্ট করে। এই ইলেক্টেড পিপলস রিপ্রেজেন্টেটিভ যারা জাতীয় পর্যায়ে নির্বাচিত হয়, বিশেষ করে সংসদ সদস্য যারা, তারা যখন একই সাথে নির্বাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত হয়ে মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্বপ্রাপ্ত হন, তখন তাদের কাজের ব্যাপারে সংসদে জবাবদিহি করতে হয় বা তাদেরকে বিভিন্ন প্রশ্ন করা হয়। সে প্রশ্নের উত্তরগুলো তারা সংসদে দিয়ে থাকেন। তাহলে আলোচনার মধ্যে অলরেডি একটা ইনফরমেশন দিয়েছি যে বাংলাদেশে কোন জাতীয় শাসন ব্যবস্থা রয়েছে। এটি সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা রয়েছে। সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বা প্রতিমন্ত্রী জাতীয় সংসদে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। সেই ধারাবাহিকতায় ভেরি রিসেন্ট বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় পার্লামেন্টে একটা বক্তব্যে তিনি বলেছেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ ক্ষেত্রে একটু ঝামেলা আছে। ঝামেলাটা হলো শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন মামলা জটিলতা আছে। সে মামলা জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত প্রাইমারি শিক্ষক, এনটিআরসিএ, 19th এনটিআরসিএ শিক্ষক এবং একই সাথে এনটিআরসিএ প্রতিষ্ঠান প্রধান এবং প্রাইমারি প্রধান শিক্ষক সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনেক পদ শূন্য রয়েছে, বাট সে পদগুলোতে নিয়োগ দেওয়া যাচ্ছে না, কারণ এ সংক্রান্ত মামলা রয়েছে। এখন প্রশ্নটি হচ্ছে সে মামলাটা কি বা কবে মামলা নিষ্পত্তি হবে। এ ব্যাপারে আপনাদের অনেকেরই কিন্তু কিউরিওসিটি বা এই কারণে অনেকে আপনারা প্রস্তুতি নিতে পারছেন না বা প্রস্তুতি নিতে চাচ্ছেন না, একটু দ্বিধান্বিত। তো এই বিষয়গুলো আমি আপনাদেরকে প্রথমে ক্লিয়ার করব। তার আগে একটু বলে দিই যে একটু আমাকে কমেন্ট করতে হবে যে আমাকে দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা ক্লিয়ারলি। আচ্ছা, তাহলে এই মামলাগুলো আসলে কি? প্রথমত, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যখন পদের শূন্যতা তৈরি হয় তখন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়, বিশেষ করে এই যে এনটিআরসিএ, এই এনটিআরসিএ শিক্ষা মন্ত্রণালয়ের দুটি বিভাগ আছে, মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগ, যেটির আন্ডারে রয়েছে এনটিআরসিএ, এটি একটা অথরিটি। আর আরেকটি আছে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বিভাগ। আর আরেকটা মিনিস্ট্রি আছে, সেই মিনিস্ট্রির নাম হচ্ছে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অফ প্রাইমারি অ্যান্ড মাস এডুকেশন। এই প্রাইমারি অ্যান্ড মাস এডুকেশন কর্তৃক মূলত প্রাইমারি শিক্ষক, বিশেষ করে সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক, এই নিয়োগ কার্যক্রমগুলো পরিচালিত হয়। তাহলে আমি কিন্তু আপনাকে আবারও বলছি, এটি কিন্তু আপনাদের ভাইবা বোর্ডেও জিজ্ঞাসা করবে, প্রাইমারি ভাইবা, এনটিআরসিএ ভাইবা, যে তথ্যগুলো আমি আপনাদেরকে দিচ্ছি। তো মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় তিনি বলছেন যে এই যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে পদের শূন্যতা রয়েছে সে পদগুলো পূরণ করা সম্ভব হচ্ছে না বিভিন্ন মামলা জটিলতার কারণে। তো প্রথমত আমি আপনাদেরকে ক্লিয়ার করবো যে এই মামলা জিনিসটা কি। মামলাটা কি? মামলাটা হচ্ছে প্রত্যেকটা চাকরির একটা নিয়োগ বিধিমালা আছে।
বা প্রত্যেকটা চাকরির একটা নিয়োগ নীতিমালা আছে। যদি সরকার কিংবা সরকারি কনসার্ন অথরিটি, সেটি ডিভিশন হতে পারে কিংবা সরকারি কোনো ডিরেক্টরেট হতে পারে বা ডিপার্টমেন্ট হতে পারে, অর্থাৎ সেটি অধিদপ্তর হতে পারে, পরিদপ্তর হতে পারে, মিনিস্ট্রি হতে পারে, যদি নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে নিয়োগ বিধিমালা বা নীতিমালা যদি কোনোভাবে না মানে, সেক্ষেত্রে কোনো ব্যক্তি উচ্চ আদালতে সেটির বিরুদ্ধে যদি মামলা দায়ের করে, তাহলে ওই চাকরির যে নিয়োগ প্রক্রিয়া এটা টোটালি উচ্চ আদালত কর্তৃক স্টে অর্ডার বা স্থগিত আদেশ দেওয়া হয়। তাহলে এমন হতে পারে যে এই যে চাকরিগুলোর নিয়োগ বিধি, নীতিমালা কিংবা এই চাকরির যে নিয়োগ প্রক্রিয়া, কিংবা এটা কোটা সিস্টেম না, এতদিন যেভাবে চলে এসেছে সেটাকে যদি আমি বলি, সেটাকে বাদ দিয়ে নতুন সিস্টেমে এদেরকে নিয়োগ প্রক্রিয়া নিয়ে যাওয়া, তখন সংশ্লিষ্ট ব্যক্তি যদি এই ব্যাপারে আদালতে মামলা করে, তাহলে এই নিয়োগ প্রক্রিয়া টোটালি কিন্তু স্থগিত হয়ে যায়। যেমন প্রাথমিক বিদ্যালয়ে যারা সহকারী শিক্ষক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন, তারা কিন্তু একটা সময়ে প্রমোটেড হয়ে, অভিজ্ঞতার আলোকে প্রমোটেড হয়ে তারা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হবার যোগ্যতা অর্জন করেন প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের কারণে। কিন্তু সরকার যদি মনে করে যে প্রাথমিক বিদ্যালয়ে যারা সহকারী শিক্ষক তাদেরকে কিন্তু প্রমোটেড করা হচ্ছে না, বা তাদেরকে নতুন করে প্রধান শিক্ষক হিসেবে অ্যাপয়েন্টমেন্ট করা তাদেরকে অ্যাপয়েন্ট করা যাচ্ছে না, তখন সরকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে যে পদগুলো ভ্যাকেন্ট রয়েছে, শূন্য রয়েছে, সে পদের বিপরীতে সরকার একটা বিজ্ঞপ্তি দেয়। এখন যেহেতু এটা একটা দ্বিতীয় গ্রেডের পদ, সেকেন্ড ক্লাস বা 10 গ্রেডের পদ, এটি যেহেতু একটি 10 গ্রেডের পদ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তাহলে সরকার এই পদগুলো পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে, ইউজুয়ালি পিএসসি, এই পিএসসির মাধ্যমে এটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। পিএসসি এটার পরীক্ষা নেবে। এখন কেউ যদি, কোনো শিক্ষক যদি মামলা করে যে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই পদটি পিএসসির মাধ্যমে অ্যাপয়েন্টেড হবে না বা এটা নিয়োগ প্রক্রিয়াটা হবে না, এটা প্রাথমিক বিদ্যালয়ে যারা সহকারী শিক্ষক তারা প্রমোটেড হয়ে পোস্টগুলো হোল্ড করবে, এই সংক্রান্ত যদি কোনো মামলা দায়ের করা হয়, তাহলে সেই মামলার টোটাল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পরীক্ষাটা কিন্তু হবে না। প্রথম ইনফরমেশন। আচ্ছা, মোস্তাফিজুর রহমান ভাইবার জন্য বেস্ট টিচার, থ্যাংক ইউ সো মাচ মোস্তাফিজ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এটা একটা গেল যে এটা একটা বিষয়। তারপরে 2 নম্বর যে ব্যাপারটি থাকে সেটা হচ্ছে প্রাইমারি টিচার। তাহলে প্রাইমারি টিচার হিসেবে যারা অ্যাপয়েন্টেড হবেন তাদের ক্ষেত্রে ঠিক ব্যাপারটি তাই। এরপর আসি আমরা যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, সেটি স্কুল পর্যায়ে কিংবা কলেজ পর্যায়ে যারা প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন, প্রধান শিক্ষক হতে পারে, প্রিন্সিপাল হতে পারে, ভাইস প্রিন্সিপাল হতে পারে, মাদ্রাসা সুপার হতে পারে, অ্যাসিস্ট্যান্ট সুপার হতে পারে, কিংবা অ্যাসিস্ট্যান্ট হেড টিচার হতে পারে, অর্থাৎ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রধান যারা আছেন তাদেরকে আসলে অ্যাপয়েন্ট করে কারা, শিক্ষকদেরকে অ্যাপয়েন্ট করে কারা এবং কোন প্রসিডিউর মেনটেন করে এটা অ্যাপয়েন্টেড তারা হয়। ইউজুয়ালি শিক্ষা প্রতিষ্ঠানে একটা কলেজ পর্যায়ে এবং একটা স্কুল পর্যায়ে দুটা কমিটি থাকে বা দুটা বডি থাকে। একটা হচ্ছে পরিচালনা, দুটোকে বাংলায় বলে পরিচালনা পর্ষদ। একটা কলেজ পর্যায়ে সেটা হচ্ছে গভর্নিং বডি, আর স্কুল পর্যায়ে সেটা হচ্ছে ম্যানেজিং কমিটি। এখন ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি তারা যদি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদেরকে অ্যাপয়েন্ট না করে, যদি মিনিস্ট্রি অফ এডুকেশনের মাওসি কর্তৃক, অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের এনটিআরসি কর্তৃক তাদেরকে যদি অ্যাপয়েন্ট করা হয়, তাদেরকে যদি পরীক্ষার মাধ্যমে অ্যাপয়েন্ট করা হয়, তাহলে যারা ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি, এতদিন তাদের যে নিয়োগগত যে ক্ষমতা, এটা আলটিমেটলি পরোক্ষভাবে খর্ব হয়, এটা অনেকে মনে করতে পারেন। তখন কিন্তু এই যে প্রতিষ্ঠান প্রধান যে নিয়োগ প্রক্রিয়াটা, এটা যদি কোনোভাবে কোনো মামলা কিংবা হাইকোর্ট কর্তৃক বা উচ্চ আদালত কর্তৃক যদি কোনো প্রকার স্টে অর্ডার করা হয়, তখন কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াগুলি স্থগিত হয়ে যায়। এখন সরকার স্টেটের একটা পার্ট, সরকার মূলত এক্সিকিউটিভ, লেজিসলেটর, জুডিশিয়ারি এগুলোকে কি করে, কোঅর্ডিনেশন করে। এখন এই বিষয়গুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কিন্তু আলটিমেটলি সার্কুলার হবে না, কিংবা সার্কুলার হবার প্রসিডিউর কিন্তু আগাবে না। এখন আসি, এটা হচ্ছে আমি টোটাল প্রসিডিউরের কথা বলছি। তাহলে আপনারা যারা চাকরি প্রার্থী, এবার আসি 10 গ্রেড থেকে 20 গ্রেডের যে চাকরিগুলো রয়েছে। বাংলাদেশের সরকারি চাকরি হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে ক্যাডার সার্ভিস, একটা হচ্ছে নন ক্যাডার সার্ভিস। ক্যাডার সার্ভিসের কর্মকর্তারা যারা, তারা শুরুতে 9 গ্রেডে জয়েন করে এবং তারা গ্রেড 1 পর্যন্ত যায়, কেউ স্পেশাল গ্রেডে যায়, কেউ সুপার গ্রেডে যায়। একটা হচ্ছে নন ক্যাডার। নন ক্যাডার যে চাকরিগুলো মূলত এটা 20 গ্রেড থেকে 10 গ্রেড পর্যন্ত নন ক্যাডারের। এখন এই নন ক্যাডার চাকরিগুলো বিভিন্ন কনসার্ন মিনিস্ট্রি কর্তৃক রেগুলেটেড হয়।
সম্প্রতি বাংলাদেশে একটি নির্বাচন হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন, নতুন একটা সরকার এসেছে। তো বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে যে অর্থনৈতিক সমস্যা হচ্ছে, এটা একটা গ্লোবাল ইস্যুস। এখন সরকার কোনো কর্মকর্তা কর্মচারীদেরকে যখন অ্যাপয়েন্ট করে, তখন তাদেরকে বেতন ভাতা দিতে হয়, একটা বাজেটও তাদের একটা বরাদ্দ রাখতে হয়। তো সর্বসাকুল্যে যদি আমি সংক্ষেপে বলি, যে বর্তমান সরকার ক্ষমতায় আসবার পরে আমাদের মাননীয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় সহ বিভিন্ন কনসার্ন অথরিটি থেকে আমরা জানতে পেরেছি হিউজ পদ ভ্যাকেন্ট রয়েছে সরকারের বিভিন্ন দপ্তরে। এগুলো আস্তে আস্তে পূরণ করা হবে এবং এগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। কাজে অলরেডি আপনারা দেখতে পেয়েছেন সমাজসেবা অধিদপ্তর বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন সংস্থা, সরকার বিভিন্ন মন্ত্রণালয় থেকে অলরেডি সার্কুলার কিন্তু হচ্ছে। এখন আপনারা যারা চাকরি প্রার্থী, প্লিজ একটু কমেন্ট করবেন যে আপনারা তো মূলত বিভিন্নভাবে মোটিভেটেড। সরি টু সে, বর্তমানে অনলাইনের যুগে এত বেশি মোটিভেশনাল স্পিকার হয়েছে যে আপনারা নিজেরাও কিন্তু ডিমোটিভেটেড হয়ে যাচ্ছেন যে কার কথা শুনবেন। বাট আমি আপনাদেরকে একটা বিষয় এনশিওর করি, আপনারা জানেন আমি মিলন স্যার, আমি বিসিএস এর ভাইবা নিয়ে কাজ করি। বিসিএস ক্যাডার অফিসার আমার কাছে ভাইবা পড়ে ক্যাডার অফিসার হচ্ছেন, অনেকে ক্যাডার অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। কাজে এই বিষয়গুলো সম্পর্কে আমার ধারণা আছে এবং আমি পর্যায়ক্রমে আপনাদের সবগুলো কোর্সই কিন্তু এই প্রতিষ্ঠান থেকে, মিলন বিসিএস কেয়ার, আগামী মাস থেকে মূলত শুরু হবে। বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, সরকারি যে চাকরিগুলো রয়েছে সেই চাকরিগুলোকে আমি একটা ওয়ান স্টপ সার্ভিসের মধ্যে নিয়ে আসবো, অর্থাৎ এমসিকিউ লিখিত এবং ভাইবা। এই চাকরিগুলোর এমসিকিউ এবং রিটেন এবং ভাইবার একটা কম্বাইন্ড কোর্স আমি চালু করব। এটি টোটাল আমি সার্বিক তত্ত্বাবধানে আমি থাকবো এবং আমার সাথে এক্সপেরিয়েন্স টিচার থাকবেন যারা এফিশিয়েন্ট এবং স্কিলড। আগামী মাস থেকে মূলত কার্যক্রম শুরু করবো। তো আপনাদেরকে একটা বার্তা দেওয়া, এখন আপনারা যারা চাকরি প্রার্থী, সেটি প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, বা 10ম গ্রেড থেকে 20 গ্রেডের চাকরিগুলো বলেন, এই চাকরির প্রস্তুতিটা কিভাবে নেবেন? এই চাকরির প্রস্তুতিটা নেবার ক্ষেত্রে প্রথমত আপনাকে মনে রাখতে হবে যে আপনি যে চাকরির পরীক্ষাটা দিবেন সেই চাকরির পরীক্ষাটার পরীক্ষা পদ্ধতিটা কেমন। পরীক্ষা পদ্ধতি বলতে সেই চাকরিটাই কি শুধু এমসিকিউ পরীক্ষাটা হয় যেটাকে লিখিত পরীক্ষা বলা হয়, নাকি এমসিকিউ পরীক্ষা হয় যেটাকে প্রিলি পরীক্ষা বলে, আলাদাভাবে রিটেন পরীক্ষা এবং তারপরে ভাইবা হয়। যেমন প্রাইমারি চাকরি যদি আমি বলি, প্রাইমারি টিচার বা হেড টিচারের কথা যদি বলি, হেড টিচারের ব্যাপারটা ভিন্ন। হেড টিচারের পরীক্ষাটা নেওয়া হবে কিন্তু পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক। তো পাবলিক সার্ভিস কমিশন মানে হচ্ছে বিসিএস স্ট্যান্ডার্ড প্রশ্ন করা হবে, নন ক্যাডার স্ট্যান্ডার্ড। আর প্রাইমারি শিক্ষক যারা আছেন, যেটি হচ্ছে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক এই পরীক্ষাটি আয়োজন করা হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে। এই পরীক্ষাটা মূলত এমসিকিউ পরীক্ষা হবে এবং এর সাথে ভাইবা হবে। আচ্ছা, এরপরে প্রতিষ্ঠান প্রধান, অলরেডি প্রতিষ্ঠান প্রধান কিন্তু আমি ভাইবা পড়াচ্ছি। আমি অত্যন্ত গর্বের সাথে বলছি, আমার কাছে অনেকে ভাইবা পড়ছেন প্রতিষ্ঠান প্রধান হিসাবে, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান হিসাবে চাকরি পাওয়ার জন্য। তাদের কিন্তু অলরেডি একটা এমসিকিউ পরীক্ষা হয়েছে, ওইটাকে লিখিত পরীক্ষা বলা হয়, এটাকে প্রিলিমিনারি পরীক্ষা বলা হয় না। আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি, প্রিলিমিনারি টেস্ট, যে কোনো চাকরির পরীক্ষায় প্রিলিমিনারি টেস্ট মানে যতগুলো পরীক্ষা দিবেন চাকরি প্রার্থী, তাদেরকে প্রাইমারি ভাবে একটা বাছাই করা হয় যে এতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, এদের মধ্য থেকে এতজন প্রাইমারিলি তারা কি হয়েছে, সিলেক্টেড হয়েছে। তার মানে আলটিমেটলি দে হ্যাভ বিন পারমিটেড টু ফেস রিটেন টেস্ট। এই পরীক্ষাকে প্রিলিমিনারি টেস্ট বলে, যেটা বিসিএস এ হয়, 200 নম্বরের প্রিলিমিনারি হয়। এই নম্বর কিন্তু লিখিতর সাথে কাউন্ট হয় না। আর যে পরীক্ষার নম্বরটা ভাইবার সাথে কাউন্ট হয়, এটাকে রিটেন টেস্ট বলা হয়। তো রিটেন টেস্ট যেটা, এটা আবার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে রাইটিং পদ্ধতিতে হতে পারে এবং একটা হচ্ছে এমসিকিউ পদ্ধতিতে হতে পারে। আমি একটু জটিল ভাবে বলছি, আপনারা না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করবেন। তাহলে প্রাইমারি যে চাকরিগুলো বা এই যে বিভিন্ন চাকরিগুলো রয়েছে, এই চাকরিগুলোতে দুইভাবে পরীক্ষা হয়, একটা হচ্ছে এমসিকিউ পরীক্ষা, মাল্টিপল চয়েস কোশ্চেন, আর সরাসরি লিখিত পরীক্ষা। তাহলে আপনার 10ম গ্রেড থেকে 20 গ্রেডের যে চাকরিগুলো রয়েছে, এই চাকরিগুলোর পরীক্ষাটা যে কিভাবে হবে এটা আগে থেকে অনুমান করা দুষ্কর। বাট ইউর প্রিপারেশন শুড বি কম্বাইন্ড। যে আমি সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষাটা দিব এক্সাম্পল, তো এই পরীক্ষাটা কি আমার যদি আমি বলি 100 নম্বরের টোটাল যদি পরীক্ষা হয়, তাহলে এমন হতে পারে এর মধ্যে 20 নম্বরের ভাইবা হতে পারে এবং 80 নম্বরের লিখিত পরীক্ষা হতে পারে। তো এই 80 নম্বরের লিখিত পরীক্ষা এটাকে এমসিকিউ পদ্ধতিতে হতে পারে। এই 80 নম্বরের মধ্যে আপনি যা পাবেন সেটা ভাইবার সাথে কাউন্ট হবে। আবার এমন হতে পারে যে এখানে 100 নম্বরের পরীক্ষা। আচ্ছা, আমি একটু কমেন্টগুলো পড়ি। স্যার আপনি যদি কোচিং স্টার্ট করেন অনলাইনে, ইনশাল্লাহ আমি অনলাইনে কোচিং স্টার্ট করব। এটা আপনাদের অনেকেরই দাবি, আপনারা আমাকে দেখেছেন বিভিন্ন প্রতিষ্ঠানে আমি ক্লাস নিয়েছি। কাজে আমি আমার নিজের প্রতিষ্ঠান, এটা মিলন বিসিএস কেয়ার,
এই প্রতিষ্ঠান থেকে বিশেষ প্রিলিমিনারি লিখিত ভাইবা, এখানে দক্ষ অভিজ্ঞ শিক্ষক থাকবেন এবং আমার হিউজ স্টুডেন্ট ক্যাডার অফিসার হিসেবে কর্মরত আছেন, তাদেরকে আমি সম্পৃক্ত করব। প্রাইমারি আলাদা কোর্স থাকবে, প্রাইমারি কোর্স, প্রাইমারি হেড টিচারের কোর্স, নিবন্ধনের আলাদা কোর্স থাকবে, 10ম গ্রেড থেকে 20তম গ্রেডের কোর্স থাকবে, যেখানে আমি যেহেতু এটাকে কোঅর্ডিনেট করব, আমি যেহেতু এটাকে ডিরেক্ট করব, আমি যেহেতু এটাকে রেগুলেট করব, কাজে সার্ভিস নিয়ে আপনাদের টেনশন করার কোনো কারণ নেই। এবং আগামী মাস থেকে এটা স্টার্ট হবে ইনশাল্লাহ। ইউ উইল বি গিভেন দ্য ইনফরমেশন কখন আমার কোর্সগুলো স্টার্টেড হবে। তো আমি আপনাদেরকে আজকে বেশ কিছু ইনফরমেশন পড়াই দিব ইনশাল্লাহ। তো যেটা আমি বলছিলাম, তাহলে দেখা যাচ্ছে যে 10ম গ্রেড থেকে 20 গ্রেডের যে চাকরিগুলো রয়েছে, প্রাইমারি শিক্ষক, প্রাইমারি প্রধান শিক্ষক, এই চাকরিগুলোর প্রস্তুতি অলমোস্ট সেম। অর্থাৎ মূলত যে সাবজেক্টগুলোতে পরীক্ষায় বাংলা থেকে পরীক্ষা হয়, বাংলা থেকে সাহিত্য ব্যাকরণ থেকে আসে, ইউজুয়ালি বাংলা সাহিত্যের যে প্রশ্নগুলো, এটা সরকারি চাকরির ক্ষেত্রে একমাত্র সিভিল সার্ভিস ছাড়া, বিসিএস ছাড়া অন্যান্য চাকরিগুলো থেকে, লিটারেচার থেকে ক্ষেত্র বিশেষে প্রশ্ন একটু কম আসে, ব্যাকরণ থেকে প্রশ্ন বেশি আসে। ইংলিশ লিটারেচার থেকে প্রশ্ন খুবই কম আসে না বললেই চলে। এই যে সরকারি চাকরিগুলো পরীক্ষা, বিশেষ করে প্রাইমারি হেড টিচার, এরপরে আপনার 10ম গ্রেড থেকে 20তম গ্রেডের, এরপরে আপনার ম্যাথ, এরপরে যেটাকে আমি বলবো জেনারেল সায়েন্স এবং আইসিটি, এরপরে জিকে যেটা জেনারেল নলেজ, এটা বাংলাদেশ ইন্টারন্যাশনাল। এখন আমি আপনাদেরকে যেটা বলবো, প্রথমত আপনার একাডেমিক রেজাল্ট, একাডেমিক সাবজেক্ট, এটা নিয়ে কখনো টেনশন করবেন না, পজিটিভলি নেবেন এবং আপনারা পড়াশোনা করবেন। এখানে আমি আপনাকে অতিমাত্রায় মোটিভেশনাল স্পিচ দিয়ে আপনাকে মোটিভেট করব না। আমি যে কথাগুলো ইউজুয়ালি আপনারা, যে তথ্যগুলো আপনারা ইউজুয়ালি জানেন না, সেই তথ্যগুলো আপনাদেরকে দেবার চেষ্টা করব। তাহলে এখানে এটা নিয়ে আমি আরো কথা বলবো আপনাদেরকে, যে একটা সার্কুলারটা কিভাবে হয়, সেটা কিভাবে, কোন প্রসিডিউর মেনটেন করা হয়, পলিসি ফর্মুলেট কিভাবে হয়, এটা কিভাবে ইমপ্লিমেন্টেড হয়, কোন পরীক্ষার পদ্ধতি কেমন, এটা নিয়ে ইউজুয়ালি আমি দেখেছি বিভিন্নভাবে কোনো প্রতিষ্ঠান থেকে এভাবে ইনফরমেশনগুলো দেওয়া হয় না, বা আসলে কোন সাবজেক্ট থেকে প্রশ্ন বেশি আসে, কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসে, এগুলো আমি পর্যায়ক্রমে আপনাদের দেবার চেষ্টা করবো এবং আমার সংশ্লিষ্ট শিক্ষক প্যানেল থাকবেন, তারা বিষয়গুলো আপনাদেরকে দিবেন। যেমন আমি আপনাকে আজকে পড়িয়ে দিব, আপনারা প্লিজ একটু শেয়ার করবেন। যেমন আমি আপনাদেরকে একটা টপিক পড়িয়ে দিব, সেই টপিকটির নাম হচ্ছে রিসেন্ট টপিক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফর। এখন আসবো আমরা এই টপিক থেকে প্রিলিমিনারি লিখিত এবং ভাইবা বা এমসিকিউ লিখিত এবং ভাইবার প্রস্তুতি আমরা কিভাবে কম্বাইন্ডলি নিব এবং আমাদের কিভাবে এখান থেকে প্রশ্ন করতে পারি। যেমন সামনে প্রধান শিক্ষক বা ভাইস প্রিন্সিপাল এই চাকরিগুলোর ভাইবা হবে সামনে, বা সামনে 50 বিসিএস এর ভাইবা হবে, বা 10ম গ্রেড থেকে 20তম গ্রেডের বিভিন্ন চাকরির পরীক্ষাগুলো হবে, এমসিকিউ লিখিত বা ভাইবা। তো আমি কম্বাইন্ড ভাবে পড়িয়ে দিব। এখন প্রশ্নের প্যাটার্ন তো ভিন্ন হবে, বিসিএস ক্যাডার অফিসারদের প্রশ্নের প্যাটার্ন ভিন্ন হবে, বা 10ম গ্রেড থেকে 20তম গ্রেডের প্রশ্নের প্যাটার্নটা একটু ভিন্ন হবে, প্রাইমারি নিবন্ধনের পরীক্ষার একটু ভিন্ন হবে। ইতিমধ্যে আমরা জেনেছি যে প্রাথমিক বিদ্যালয়ের, এটা আমরা বিভিন্ন মাধ্যমে জেনেছি, প্রাথমিক বিদ্যালয়ে প্রায় অ্যারাউন্ড 50,000 থেকে 60,000 বা অ্যারাউন্ড 50,000 শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এখন এটি কবে নাগাদ হবে এটা আমরা জানি না, বাট আমরা প্রস্তুতি নেব এবং নেগেটিভ চিন্তা করব না, আমরা প্রত্যেকে প্রস্তুতি নিব, পজিটিভলি চিন্তা করব এবং ভালোভাবে প্রস্তুতি নেব। আচ্ছা, একটু কমেন্ট করতে হবে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। যেমন আমি আপনাদের কাছকে পড়িয়ে দিচ্ছি, টপিকটির নাম হচ্ছে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী অর্থাৎ পিএমস প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফর। এই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফর, এখান থেকে আমাদের সম্ভাব্য প্রশ্ন কিভাবে হতে পারে, কোন কোন চাকরির ক্ষেত্রে, প্রাইমারি চাকরির ক্ষেত্রে হতে পারে, প্রাইমারি হেড টিচার হতে পারে, প্রাইমারি সহকারী শিক্ষক হতে পারে, তারপরে নিবন্ধন হতে পারে, 10ম গ্রেড থেকে 20তম গ্রেডের যত চাকরি আছে, বিভিন্ন মিনিস্ট্রির আন্ডারে, ডিপার্টমেন্ট, ডাইরেক্টরেট যত চাকরি আছে। এখন প্রথমত আমি যদি মালয়েশিয়া এবং চীন মাননীয় প্রধানমন্ত্রীর সফর, এটা কিন্তু খুবই হট ইস্যু, কারণ মাননীয় প্রধানমন্ত্রী প্রথম দায়িত্ব নেওয়ার পরে, জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে দুটি সফরে তিনি গিয়েছেন। এখন আসি এখান থেকে আপনাকে সম্ভাব্য এমসিকিউ বা এটাকে আমি যদি বলি যে প্রিলিমিনারি টেস্ট বা রিটেন টেস্ট, এখান থেকে প্রশ্নটি কিভাবে হতে পারে।
এই টপিক থেকে আমি যদি আপনাকে বলি এমসিকিউ টাইপের প্রশ্ন যেটা হতে পারে, সেটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন হতে পারে যে মালয়েশিয়া, এই মালয়েশিয়া দিয়ে আপনাকে এমসিকিউ টাইপের প্রশ্ন হতে পারে যে মালয়েশিয়া কোন অঞ্চলের একটি দেশ। তাহলে আমরা জানি যে মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ। এখানে অপশন থাকতে পারে যে মালয়েশিয়া কোন অঞ্চলের দেশ, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া বা মধ্যপ্রাচ্য। তাহলে উত্তর হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ হচ্ছে মালয়েশিয়া। 2 নম্বর হচ্ছে এমসিকিউ সম্ভাব্য, বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব দেশ কোনটি? তাহলে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব দেশ হচ্ছে মালয়েশিয়া। 4টা অপশন থাকতে পারে। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি? সেটি ইরাক। প্রথম মুসলিম দেশ কোনটি? সেনেগাল। তারপরে সর্বশেষ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে, সেটা হচ্ছে গণচীন। আমি জাস্ট আপনাকে প্রাসঙ্গিক বলছি, এটা এমসিকিউ আকারে সমস্ত চাকরির জন্য মালয়েশিয়া নিয়ে কি ধরনের প্রশ্ন হতে পারে, এই রিলিভেন্ট, কিভাবে আপনাদের প্রস্তুতিগুলো আপনারা নেবেন। তারপরে আপনাকে প্রশ্ন হতে পারে যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো নিয়ে কোন সংস্থাটি গঠিত হয়েছে? সেই সংস্থাটির নাম হচ্ছে আসিয়ান। আচ্ছা, আপনারা প্রত্যেকে একটু নোট করে ফেলবেন, এখন নোট করে ফেলতে পারেন, পরবর্তীতে লাইভ করে এটা রেকর্ড দেখে নোট করে ফেলবেন। তার আগে একটু কমেন্ট করতে হবে যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, প্লাস এই আলোচনাগুলো কিন্তু প্রত্যেকে শেয়ার করতে হবে। আচ্ছা আচ্ছা, 1টা মিনিট। এরপরে আপনাকে জিজ্ঞাসা করতে পারে, এখান থেকে প্রশ্ন হতে পারে 5 নম্বর প্রশ্ন, সেটি হচ্ছে যে মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে? তাহলে মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। 4টা অপশন থাকতে পারে। তারপর আপনারা জানেন যে মালয়েশিয়ার সাবেক একজন প্রধানমন্ত্রী ছিলেন, তার নাম হচ্ছে ডাক্তার মাহাথির। এই ডাক্তার মাহাথির মোহাম্মদ, তিনি 22 বছর প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় ছিলেন, অর্থাৎ 22 বছর তিনি প্রধানমন্ত্রী ছিলেন। এটা বিশেষ পরীক্ষা একবার প্রশ্নটি এসেছে, মাহাথির মোহাম্মদ কত বছর ক্ষমতায় ছিলেন? 22 বছর। মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী, তার নাম হচ্ছে টেংকু আব্দুর রহমান, তিনি ওআইসির প্রথম মহাসচিব ছিলেন। এটা বিসিএস এ আসছে প্রশ্নটি, আপনাদের বিসিএস সহ অন্যান্য চাকরির পরীক্ষা প্রশ্নগুলো হতে পারে। মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী টেংকু আব্দুর রহমান, নামটা আমি আবারও বলছি, টেংকু আব্দুর রহমান। টেংকু আব্দুর রহমান, তিনি ওআইসির প্রথম মহাসচিব ছিলেন। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর, এটি হচ্ছে ন্যাশনাল ক্যাপিটাল, আর অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল হচ্ছে পুত্রজায়া। মূলত মালয়েশিয়া সম্পর্কে এতটুকু তথ্য প্রাইমারি, নিবন্ধন, 10তম থেকে 20তম গ্রেডের চাকরি, বিসিএস, এমসিকিউ পরীক্ষার জন্য এই তথ্যগুলো মোটামুটি যথেষ্ট। আমার কাছে মনে হয় এই তথ্যগুলো এমসিকিউ আকারে এখান থেকে পরীক্ষা প্রশ্ন আকারে আসতে পারে, এবং বিগত বিসিএস পরীক্ষায়, বিভিন্ন প্রাইমারি পরীক্ষায়, বিভিন্ন চাকরি পরীক্ষা এখান থেকে প্রশ্নগুলো এসেছে। মালয়েশিয়ার মুদ্রা হচ্ছে রিঙ্গিট। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মাহাথির মোহাম্মদ, 22 বছর ক্ষমতায় ছিলেন। মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী টেংকু আব্দুর রহমান, তিনি ওআইসির প্রথম মহাসচিব ছিলেন। মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ, আর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো নিয়ে আসিয়ান গঠিত হয়েছে। এগুলো কি গেল? এগুলো হচ্ছে এমসিকিউ আকারে পরীক্ষার জন্য। আচ্ছা, একটু কমেন্ট করতে হবে আপনারা যারা লাইভ দেখছেন। আশা করছি ইনফরমেশনগুলো একটু এক্সেপশনাল মনে হচ্ছে, যে এখান থেকে প্রশ্নগুলো কিভাবে হতে পারে তার একটা ধারণা কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছি। ঠিক এই যে 10ম গ্রেড থেকে 20তম গ্রেডের যে চাকরিগুলো রয়েছে, সেই চাকরিতে যখন কোনোভাবে লিখিত পরীক্ষা হবে, এই প্রশ্নগুলো লিখিত আকারে যখন হবে, যেগুলো আমি আপনাকে পড়িয়ে দিলাম, এগুলো তখন আপনাকে কিভাবে পরীক্ষা আসবে, এখানে প্রশ্ন আকারে থাকবে এক বাক্যে উত্তর বা এক কথায় উত্তর। সেটা কি? সেটা হচ্ছে আমার যেমন প্রশ্ন হতে পারে যে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম
অনারব দেশ কোনটি? খেয়াল করে দেখেন যে এই প্রশ্নটাই কিন্তু আমরা এমসিকিউ আকারে প্রস্তুতি নিয়েছি, অপশন আকারে 4টা থাকবে, সেখানে আমরা মালয়েশিয়া সার্কেল ফিল আপ করবো। এটা যদি আপনাকে পরীক্ষা প্রশ্ন আসে, ধরেন মালয়েশিয়া থেকে এরকম 5টা প্রশ্ন আসলো যে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব দেশ কোনটি, তাহলে জাস্ট আপনি 1 নম্বর প্রশ্নের উত্তর হিসাবে কি লিখবেন? যদি আসে যে এক কথায় উত্তর দিন, তখন আপনাকে লিখতে হবে কি? মালয়েশিয়া। আর যদি আসে এক বাক্যে উত্তর দিন, তখন এটার উত্তর কি হবে? তাহলে এটা হচ্ছে এক কথায় উত্তর। আর যদি আসে এক বাক্যে উত্তর দিন বা সংক্ষেপে উত্তর দিন, তখন এই কথাটা লিখতে হবে যে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব দেশ। এই কোনটির জায়গায় লিখতে হবে কি? মালয়েশিয়া। আগেরটা ছিল এমসিকিউ আকারে, এটা হচ্ছে রাইটিং পদ্ধতিতে। একটা হচ্ছে এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি টেস্ট, এটা রাইটিং পদ্ধতিতে রিটেন টেস্ট। এইভাবে আপনাকে প্রশ্নগুলো দেওয়া হবে 10ম গ্রেড থেকে 20তম গ্রেডের চাকরি। বাট প্রাইমারি নিবন্ধনে এভাবে প্রশ্ন হবে না, প্রশ্ন হবে এমসিকিউ পদ্ধতিতে। তাহলে আপনাদের প্রস্তুতি যদি আপনি একবার নেন, কম্বাইন্ডলি প্রস্তুতিটা নেন, তাহলে ওই প্রস্তুতিটা আপনার অন্যান্য চাকরির ক্ষেত্রে কিভাবে হেল্পফুল হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে আমি আপনাকে এইটাই আপনাকে ভাইবা বোর্ডে কিভাবে জিজ্ঞাসা করবে। যদি আপনি প্রাইমারি ভাইবা দিবেন, এনটিআরসি এর ভাইবা দিবেন, 10ম গ্রেড থেকে অন্যান্য চাকরির ভাইবা দিবেন, আপনাকে এখান থেকে প্রশ্ন করা হবে, আচ্ছা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী সর্বপ্রথম কোন দেশ সফর করেন? দেখেন, ভাইবাতে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী সর্বশেষ কোন দেশ সফর করেন, তখন আপনাকে আনসারটি দেওয়ার ক্ষেত্রে যারা প্রশ্নটি করবেন তাদেরকে অ্যাড্রেস করবেন প্রথমত স্যার হিসাবে, তারপর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সর্বশেষ যে দেশটি সফর করেছেন সেই দেশটি হচ্ছে মালয়েশিয়া। তখন আনসারটি আপনি দিবেন এভাবে যে স্যার মালয়েশিয়া। কিন্তু ভাইবাতে আপনাকে পুরো বাক্য আকারে বলার দরকার নেই যে স্যার বাংলাদেশের প্রধানমন্ত্রী সর্বপ্রথম মালয়েশিয়া সফর করেন, এতটুকু বলার দরকার নেই। ভাইবা বোর্ডে টু দা পয়েন্ট আনসার দিতে হয়, স্যার মালয়েশিয়া। দেখেন তো, এভাবে যদি আপনি প্রস্তুতিটা নেন এমসিকিউ, রিটেন এবং ভাইবা, আমি এই জন্য একটা ব্যাচ স্টার্ট করব, সেটা হচ্ছে সরকারি অল গভর্নমেন্ট জব ফাউন্ডেশন কোর্স। অল গভর্নমেন্ট জব ফাউন্ডেশন কোর্স মানে হচ্ছে যে আমার আইডিয়াগুলো হবে ইউনিক, এবং আপনারা জানেন যে আমি মিলন স্যার, আমি বাংলাদেশের রিনোন যত প্রতিষ্ঠান রয়েছে সব প্রতিষ্ঠানে ক্লাস নিয়েছি। এখন এটা আমার নিজের প্রতিষ্ঠান মিলন বিসিএস কেয়ার, আমি এরকম একটা ব্যাচ স্টার্ট করব, যেটি হবে একটা কম্বাইন্ড ব্যাচ, এবং এই ব্যাচের চাকরির প্রস্তুতিগুলো হবে কম্বাইন্ড, এমসিকিউ, লিখিত এবং ভাইবা। তাহলে আপনি যদি এই কোশ্চেনের সম্মুখীন হন ভাইবা বোর্ডে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী সর্বপ্রথম কোন দেশ সফর করেন, স্যার মালয়েশিয়া, এরপর আপনাকে এই যে এমসিকিউ বা লিখিত আকারে প্রস্তুতি নিলেন, সেখান থেকে আপনাকে প্রশ্ন করতে পারে, আচ্ছা মালয়েশিয়া কোন মহাদেশের দেশ? স্যার এশিয়া মহাদেশের। আচ্ছা, আপনি কি বলতে পারেন যে এশিয়া মহাদেশের কোন অঞ্চলে মালয়েশিয়া অবস্থিত? জি স্যার, মালয়েশিয়া এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্বে অংশে অবস্থিত বা দক্ষিণ পূর্বে এশিয়ায় অবস্থিত। তারপর আপনাকে বলতে পারে, আচ্ছা দক্ষিণ পূর্বে এশিয়ার দেশগুলো নিয়ে তো একটা আঞ্চলিক জোট আছে তাই না? জি স্যার আছে। বলেন তো সেই জোটটির নাম কি? স্যার আসিয়ান। দেখেন কিভাবে কম্বাইন প্রস্তুতি, এটা আপনার শুধু প্রাইমারি না, প্রাইমারি শিক্ষক, এনটিআরসি, প্রাইমারি প্রধান শিক্ষক, 10ম থেকে 20তম গ্রেড এবং বাংলাদেশ সিভিল সার্ভিস, এই চাকরির প্রস্তুতিগুলো যদি আপনাদেরকে এভাবে যদি আপনারা পড়াশোনা করেন, তা আমি মনে করি যে আপনাদের প্রস্তুতিটা একটা কম্বাইন্ড প্রস্তুতি হয়ে যাবে, একটা কম্বাইন্ড প্রস্তুতি হয়ে যাবে। আচ্ছা, এ হচ্ছে আপনাকে কিভাবে আপনি কম্বাইন্ড প্রস্তুতি নেবেন তার একটা সিস্টেম আমি আপনাকে বলে দিলাম। আচ্ছা, এবার ধরেন প্রধানমন্ত্রীর চীন সফর, এই চীন সফর থেকে আপনাকে সমস্ত চাকরির জন্য এমসিকিউ পদ্ধতিতে প্রশ্নগুলো কেমন হতে পারে। যেমন প্রশ্ন হতে পারে যে এখন চীন সম্পর্কে তো আপনি পিএইচডি করতে পারেন না তাই না, আপনার তো একটা চাকরি দরকার, যে তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন চীন সম্পর্কে বিসিএস এর জন্য যে প্রশ্নটি এসেছে, চীনের একটা গ্রেট ইনিশিয়েটিভ, সেটা হচ্ছে BRI বা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ
এটা একটা চীনের মহাপরিকল্পনা। এটা হচ্ছে চীন এশিয়া মহাদেশের সাথে বা চীনের সাথে এশিয়া, আফ্রিকা, ইউরোপ বিভিন্ন দেশের সাথে তার যে কানেক্টিভিটি, এই কানেক্টিভিটি বিল্ড আপ করবার জন্য স্থল এবং জল যোগাযোগ, এটাকে বলা হয় বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। এটির পূর্ব নাম ছিল ওয়ান বেল্ট ওয়ান রোড। তাহলে প্রশ্ন হতে পারে যে BRI এটি কোন দেশের কনসেপ্ট? এটা চীনের একটি মহাপরিকল্পনা। তারপরে 2 নম্বর যে ব্যাপারটি, সেটা হচ্ছে মডার্ন সিভিল সার্ভিস বা আধুনিক সিভিল সার্ভিসের ইন্ট্রোডিউসার কোন দেশ? সেটা হচ্ছে চীন। এটা বিশেষ পরীক্ষা কয়েকবার আসছে যে আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের প্রবর্তক কোন দেশ? সেটা হচ্ছে চীন। এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু আপনার প্রাইমারি শিক্ষক, প্রাইমারি প্রধান শিক্ষক, 10ম থেকে 20তম গ্রেডের চাকরিতে এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু দেবে না, কারণ এগুলো হচ্ছে আপার লেভেলের ইনফরমেশন। এবার আসি, তাহলে আপনাকে কিন্তু আবারও বলছি, প্রস্তুতিটা নেবেন আপনি কোন চাকরি প্রার্থী সেটির আলোকে কিন্তু আপনাকে প্রস্তুতিটা নিতে হবে। যে আমি যদি প্রাইমারি চাকরি, এখন আমি আপনাকে একটা কথা বলবো যে আপনি যেমন রোগী আপনার মেডিসিনের ডোজ তেমন। আপনি যদি অল্প বয়স্ক রোগী হন আপনার মেডিসিনের ডোজ হবে হালকা, যদি বেশি বয়স্ক রোগী হন তাহলে আপনার মেডিসিনের ডোজ হবে একটু স্ট্যান্ডার্ড, একটু আপার লেভেলের। কাজে আপনার প্রস্তুতিটা নিতে হবে যে আপনি কোন চাকরিটা পেতে চাচ্ছেন। এট ফার্স্ট ইউ হ্যাভ টু ডিসাইড যে হুইচ জব ইজ ইউর গোল, ইজ ইউর এইম, দেন ইউ হ্যাভ টু টেক প্রিপারেশন অ্যাকর্ডিং টু দ্যাট। এই বিষয়গুলো আমি বিভিন্ন প্রতিষ্ঠানে ক্লাস নিয়েছি, সর্বোচ্চ পর্যায়ে ভাইবা পড়িয়েছি, MCQ পড়িয়েছি, লিখিত পড়িয়েছি, এবং আমি মিলন স্যার BCS এর ভাইবা পড়িয়েছি এবং ভাইবা কোর্সের উদ্যোক্তা, অনলাইনে এটির পায়োনিয়ার আমি মিলন স্যার। আমি এ পর্যন্ত আমার ব্যক্তিগত উদ্যোগে প্রায় 3000 স্টুডেন্ট আমি ভাইবা পড়িয়েছি। এর মধ্যে 400 স্টুডেন্ট বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সরকার, বিভিন্ন দপ্তরে কর্মরত আছে। আমি NTRC ভাইবা প্রোগ্রাম, প্রাইমারি ভাইবা প্রোগ্রাম, 10ম থেকে 20তম গ্রেডের চাকরি ভাইবা প্রোগ্রাম, সিনিয়র স্টাফ নার্সের একটা চাকরি ভাইবা প্রোগ্রাম, অনলাইনের এটা পায়োনিয়ার আমি মিলন স্যার। এই জন্য আমি চাচ্ছি যে এটা আমার প্ল্যাটফর্মে আমি অভিজ্ঞ শিক্ষক প্যানেল দিয়ে আমি আপনাদেরকে প্রস্তুত করবো। এটা আগামী মাস থেকে স্টার্ট করবো ইনশাল্লাহ, এবং তার একটা প্রাথমিক কার্যক্রম অলরেডি আমি আপনাদেরকে শেয়ার করছি, এবং আপনারা বুঝতে পারছেন যে এই তথ্যগুলো আপনাকে কিভাবে আত্মস্থ করতে হবে। এরপর আসি চীনের একটি, তাহলে এটি হচ্ছে আধুনিক, প্রত্যেকে একটু লিখে রাখবেন এই তথ্যগুলো, যে আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিস। আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের প্রবর্তক হচ্ছে চীন। তাহলে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, মানে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের পূর্ব নাম ছিল ওয়ান বেল্ট ওয়ান রোড, এটার উদ্যোক্তা দেশ হলো চীন। এরপর আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের প্রবর্তক দেশ হচ্ছে চীন। এই প্রশ্নগুলো হচ্ছে যারা আপনারা BCS প্রার্থী, সে BCS এর MCQ পরীক্ষা প্রশ্ন হতে পারে এবং ভাইভাতেও জিজ্ঞাসা করতে পারে। এটা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর একটা গ্রেট ইনিশিয়েটিভ, ওয়ান বেল্ট ওয়ান রোড, যে বর্তমানে হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। এটাকে কাউন্টার করবার জন্য আমেরিকা, আরো যে রাষ্ট্রগুলো আছে চীনের যে গ্লোবাল কম্পিটিটর, তারা বিভিন্ন ইনিশিয়েটিভ গুলো নিচ্ছে, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, আরো অনেকগুলো বিষয় রয়েছে, আমি সেদিকে যাচ্ছি। এবার আসি প্রাইমারি চাকরির জন্য বা 10ম গ্রেড থেকে 20তম গ্রেডের চাকরির জন্য, নিবন্ধনের চাকরির জন্য কেমন ধরনের প্রশ্ন হতে পারে। যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সর্বপ্রথম মালয়েশিয়া এবং দ্বিতীয় চীন সফর করছেন, এটা সাম্প্রতিক ইস্যু হিসাবে আমি আপনাদেরকে পড়াচ্ছি। এই টপিকটা আছে সাম্প্রতিক ইস্যু হিসাবে। তাহলে চীন থেকে যে প্রশ্নগুলো হতে পারে, যে চীন কোন মহাদেশের একটি দেশ? চীন এশিয়া মহাদেশের একটি দেশ। এশিয়া মহাদেশের পূর্ব এশিয়াতে অবস্থিত, অর্থাৎ ফার ইস্ট এশিয়ার একটি দেশ হলো চীন। চীনের মুদ্রা হচ্ছে ইউয়ান, চীনের রাজধানী হলো বেইজিং। এরপরে আপনাকে প্রশ্ন হতে পারে চীনের পূর্ব নাম ক্যাথে, চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং। এরপরে চীনের সাথে বাংলাদেশের যে বাইলেটারাল সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত মজবুত। এরপরে চীনের সাথে তাইওয়ানের সম্পর্কটা কি? তাইওয়ান এবং চীনের মাঝখানে কোন প্রণালী আছে? টাইপে প্রণালী আছে। তাইওয়ানের পূর্ব নাম কি ছিল? ফরমোজা, এটা পরীক্ষায় এসেছে। তারপরে চীনের সাথে একটা সম্পর্ক আছে কূটনীতির, যার নাম হচ্ছে আপনার ডেপ ট্র্যাপ ডিপ্লোমেসি। তারপরে আরেকটা ডিপ্লোমেসি যেটাকে বলা হয় চেকবুক ডিপ্লোমেসি, আরেকটা ডিপ্লোমেসি ওল ফর ইয়ার ডিপ্লোমেসি, এগুলো ভাইবার জন্য, BCS এর ভাইবার জন্য বা BCS এর চাকরির জন্য। আরেকটা ডিপ্লোমেসি সেটা হচ্ছে পিং পং ডিপ্লোমেসি, এটা MCQ চাকরির পরীক্ষার জন্য, বিশেষ করে BCS এর চাকরির পরীক্ষার জন্য। প্রাইমারি নিবন্ধনে এই চাকরিগুলোর ক্ষেত্রে চীনের রাজধানীর নাম কি? বেইজিং প্রশ্ন হতে পারে। বাংলাদেশের স্বীকৃতি দানকারী সর্বশেষ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য কোন দেশ? সেটা হচ্ছে চীন, 1975 এর 31 আগস্ট, অর্থাৎ 1975 সালের 31 আগস্ট, 31st August, বাংলাদেশ was given recognition from People's Republic of China in 1975 on 31st August, অর্থাৎ 1975 সালের 31 আগস্ট চীনের কাছ থেকে বাংলাদেশ প্রথম স্বীকৃতি লাভ করে।
আচ্ছা, এরপরে আপনাকে ভাইবা বোর্ডে যদি এখান থেকে আপনাকে প্রশ্ন করে, কিভাবে প্রশ্ন করতে পারে? ভাইবার জন্য আপনাকে জিজ্ঞাসা করতে পারে, আচ্ছা চীনের তো নাম শুনেছেন? জি স্যার শুনেছি। চীন দেশটা কোথায় দেখান তো ম্যাপে, আপনাকে ম্যাপে দেখাতে বলতে পারে। ম্যাপে আপনাকে ভাইবা নিয়ে জিজ্ঞেস করতে পারে। মনে রাখবেন যে এখন যে চাকরিগুলো, এই চাকরিগুলো ওই অ্যাজ ইউজুয়াল, সরি টু সে, এটি আমি আবার বলছি, এখন অনলাইনে এত বেশি মোটিভেশনাল স্পিকার রয়েছে, আপনাকে মোটিভেট করবে। এই চাকরির এই সুবিধা, সকালবেলা পরিশ্রম করেন না ঘুমিয়ে, এ সমস্ত সস্তা কথা আসলে আলটিমেটলি আপনার কেরিয়ারের জন্য খুব বেশি ইফেক্টিভ এবং ফ্রুটফুল না। অ্যাটলিস্ট আই থিঙ্ক সো। আপনি জানেন যে আপনাকে চাকরিটি পেতে হবে, কিন্তু সে চাকরিটি পেতে হলে পারে আপনার কোন পরীক্ষায় পার্টিসিপেট করতে হবে, সে পরীক্ষার পদ্ধতিটা কি, সে পরীক্ষার নিয়োগদানকারী কর্তৃপক্ষ এবং ওই পরীক্ষায় যারা প্রশ্নকর্তা প্রশ্ন করবেন তারা কেমন প্রশ্ন করতে পারেন, এগুলো হচ্ছে আপনার চাকরির জন্য আপনাকে এগিয়ে নিবে। কিন্তু ওই মোটিভেশনাল স্পিচ দিয়ে আসলে আপনার চাকরির প্রস্তুতি হবে না। সরি টু সে, এটা আমি লাইভ বলছি। এখন আসেন যে এখান থেকে আপনাকে ভাইবা বোর্ডে কিভাবে প্রশ্ন করতে পারে। বলতে পারে যে চীন দেশটি কোথায় দেখান তো। তাহলে চীন দেশ তো একটি পূর্ব এশিয়ার একটি দেশ, তাহলে আপনাকে ম্যাপ সম্পর্কে একটা ভালো ধারণা নিতে হবে। আপনাকে বলতে পারে চীন এবং তাইওয়ানের মধ্যে একটা প্রণালী আছে, এই প্রণালীটার নাম কি বলেন তো। আপনাকে ওইটা আবার আপনার লিখিত পরীক্ষা আসতে পারে, লিখিত আকারে আসতে পারে যে চীন এর রাজধানীর নাম কি। যদি আসে এক কথায় উত্তর দেন তাহলে আপনি কি লিখবেন? বেইজিং। আর যদি আসে এক বাক্যে উত্তর দেন, সংক্ষেপে উত্তর দেন, চীনের রাজধানীর নাম বেইজিং। আর যদি ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করে চীনের রাজধানীর নাম কি, স্যার বেইজিং। দেখেন একটা লিখিত পরীক্ষায় কিভাবে প্রশ্ন হতে পারে, এমসিকিউতে কিভাবে আসতে পারে, ভাইবা বোর্ডে কিভাবে আসতে পারে। এরপর আপনাকে প্রশ্ন হতে পারে যে চীনে বসবাসরত মুসলিম সম্প্রদায়ের নাম কি। তাহলে এটা হচ্ছে উইঘুর। চীনে বসবাসরত মুসলিম সম্প্রদায়ের নাম হচ্ছে উইঘুর। এটা এক কথায় যদি আসে উইঘুর, আর যদি আপনাকে বাক্য আকারে আসে তাহলে ওই কথা লিখবেন যে উইঘুর, চীনে বসবাসরত। এরপর আপনাকে ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করতে পারে চীনে একটা মুসলিম সম্প্রদায় বসবাস করে, এই সম্প্রদায়টির নাম কি বলেন তো, স্যার উইঘুর। এরা কোন প্রদেশে বাস করে, স্যার জিনজিয়ান প্রদেশে। দিস ইজ কল্ড কম্বাইন্ড প্রিপারেশন। দিস ইজ কল্ড কম্বাইন্ড প্রিপারেশন। আমি কিন্তু একটা জিনিস আপনাদের কাছে প্রত্যাশা করবো, যারা লাইভ দেখছেন তারা প্রত্যেকে শেয়ার করতে হবে, প্রত্যেকে শেয়ার করতে হবে। আপনারা যত বেশি শেয়ার করবেন আমি তত বেশি মোটিভেটেড হব, তত বেশি ইনফ্লুয়েন্সড হব এবং আপনাদের প্রতি তত বেশি কর্ডিয়াল হব। এবং এই আলোচনাগুলো রেগুলারলি চলতে থাকবে। একটু কমেন্ট করবেন তো যে আলোচনাগুলো আপনারা কতটা এনজয় করছেন এবং এটা ইফেক্টিভ মনে হচ্ছে কিনা, এটা ইফেক্টিভ মনে হচ্ছে কিনা একটু কমেন্ট করবেন। এটা রেগুলার চলতে থাকবে। আচ্ছা, এইবার আসি, তাহলে আপনাদেরকে আমি জাস্ট এই বর্তমানে দুইটা দেশ, মাননীয় প্রধানমন্ত্রী, একটা হচ্ছে মালয়েশিয়া এবং একটা হচ্ছে চীন, এই দুইটা দেশ সফর করছেন। এখন এখান থেকে আপার লেভেলের প্রশ্ন যদি বিসিএস রিলেটেড হয়, আপার লেভেলের প্রশ্ন হতে পারে যে মালয়েশিয়ার সাথে আমাদের বায়োলেটারাল সম্পর্কের জায়গাটা কোন জায়গায়। এটা বিসিএস লেভেলের ভাইবা বা বিসিএস লেভেলের প্রশ্ন। তো মালয়েশিয়াতে আমাদের বড় একটা লেবার মার্কেট রয়েছে, মালয়েশিয়া থেকে প্রচুর পরিমাণে আমাদের দেশে রেমিটেন্স আসে, আমরা যেখানে ফরেন রেমিটেন্স মালয়েশিয়া থেকে আসে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে একটা কথা বলেছেন যে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার যে লেবার মার্কেট, এটাকে আরো বেশি ব্রড করে দেওয়া, উন্মুক্ত করে দেওয়া, এবং মালয়েশিয়া থেকে আমাদের দেশে যাতে বেশি করে ইনভেস্টমেন্ট হয়, যেটা আমাদের ইকোনমিক ডিপ্লোমেসির একটা পার্ট। একই সাথে রোহিঙ্গা ইস্যুতে মালয়েশিয়া গ্লোবালি বাংলাদেশের পক্ষে ইনিশিয়েটিভ নেবে বা বাংলাদেশের পক্ষে অ্যাসিস্ট করবে। এটা মালয়েশিয়ার কাছে আমাদের তিনটা দাবি: একটা ইনভেস্টমেন্ট, একটা হচ্ছে ফরেন রেমিটেন্সের জন্য লেবার মার্কেট এক্সটেনশন করা, আর একটা হচ্ছে রোহিঙ্গা ইস্যুকে আমাদেরকে কোঅপারেট করা, আমাদেরকে অ্যাসিস্ট করা বা আমাদেরকে হেল্প করা। চীনের সাথে আমাদের বায়োলেটারাল সম্পর্ক অনেক দিক থেকে, আমাদের মিলিটারি ভাবে চীন থেকে আমাদের প্রচুর পরিমাণ চীন আমাদেরকে অ্যাসিস্ট করে, এবং চীন থেকে আমাদের ইনভেস্টমেন্ট থেকে শুরু করে আমাদের যে বিভিন্ন যে আমাদের প্রজেক্টগুলো রয়েছে, চীন হিউজ পরিমাণ সেখানে কি করে ইনভেস্টমেন্ট করে। চীন আমাদের ডেভেলপমেন্ট একটি পার্টনার। বিশেষ করে আমাদের তিস্তা প্রকল্প, চীনের সহযোগিতা প্রয়োজন। এরকম অনেক ইস্যু নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে। ইনফ্যাক্ট আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি যে সত্যিকার অর্থে, সরি টু সে, বর্তমানে আমি এটা ওপেনলি বলছি, আমার কাছে যারা বিসিএস এর ভাইবা পড়ে, উইথ ডিউ রেসপেক্ট, বাংলাদেশের রিনোন ইউনিভার্সিটি, বিশ্ব ঢাকা ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, এরকম অনেক ইউনিভার্সিটিতে যারা বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষক, এদের মধ্যে অনেকেই বিভিন্ন ইউনিভার্সিটির টিচার হয়েছেন আমরা ভাইবা স্টুডেন্ট, তারা ক্যাডার সার্ভিসে কর্মরত ছিলেন।
আবার অনেকে আছেন ইউনিভার্সিটি টিচার, তারা ক্যাডার সার্ভিসে এসেছেন, অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার বা অন্যান্য ক্যাডারে এসেছেন। আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, এবং এদের অনেক ব্রিলিয়ান্ট রেজাল্ট, বুয়েট থেকে শুরু করে রুয়েট, সুয়েট, কুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, আইবিএ, এগ্রিকালচার ইউনিভার্সিটি, জাহাঙ্গীর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, সমস্ত ইউনিভার্সিটির কথা বলছি। অনেক ব্রিলিয়ান্ট রেজাল্ট, সিজিপিএ আপনার 4 আউট অফ 4, এমন স্টুডেন্ট আমার কাছে ভাইবা পড়ছে। অনেকে দেখেছি ভালো রেজাল্ট নিয়েও চাকরি হয়নি, আবার অনেকে দেখেছি খুবই খারাপ রেজাল্ট, চাকরি হয়েছে। এটার কারণ কি জানেন? কারণটা হচ্ছে যে আপনার চাকরিটি কোন চাকরিতে পেতে চাচ্ছেন, কোন ডিপার্টমেন্টে আপনি যেতে চাচ্ছেন, সেই চাকরির পরীক্ষাগুলো কিভাবে হয়, কোন কোন সাবজেক্ট হয়, সেই রিলেটেড তথ্যগুলো যদি আপনি এখন থেকে প্রস্তুতি নিতে পারেন, জাস্ট ইউ হ্যাভ টু ওয়েট, টেক প্রিপারেশন প্রপারলি অ্যান্ড ইউ হ্যাভ টু ওয়েট। ইনশাল্লাহ আপনি সাকসেসফুল হবেন। এটাই মূলত আপনাদের একটা বার্তা দেওয়া। আর আরেকটি কথা, সেটা হচ্ছে যে সার্কুলার তো অবশ্যই হবে, সার্কুলার তো হচ্ছে না, কিন্তু সার্কুলার তো অবশ্যই হবে, আপনাকে সে পর্যন্ত ওয়েট করতে হবে। এটা একটা বার্তা। আর একটা কথা হচ্ছে যে আপনি চাকরি প্রস্তুতির ক্ষেত্রে আমি মনে করি যে আপনি সর্বোচ্চ মেধাভিত্তিক চাকরি বা মেধার ভিত্তিতে চাকরি পাবেন, এটা প্রত্যাশা করে আপনাকে প্রস্তুতি নিতে হবে। তো আজকে আলোচনাটার মূল বিষয়বস্তু ছিল মিলনস বিসিএস কেয়ার। আমি মিলন স্যার এই প্রতিষ্ঠান থেকে অনলাইনে আগামী মাস থেকে, অর্থাৎ জুলাই মাস থেকে যে সমস্ত কোর্স চালু হবে, 1 নম্বর হচ্ছে বিসিএস প্রিলিমিনারি, রিটেন এবং ভাইবা। এটা একটা কম্বাইন্ড কোর্স, যেটাকে আমি বলবো ফাউন্ডেশন কোর্স। আপনারা যারা 51st বিসিএস এর 51st বিসিএসটা সম্ভবত জেনারেল হেলথ ক্যাডারের জন্য স্পেশাল বিসিএস হওয়ার কথা, 51st বিসিএস, 52nd বিসিএস। আরেকটা কোর্স থাকবে, সেটা হচ্ছে যে অল গভর্নমেন্ট জব, এটা নাম হচ্ছে এমসিকিউ রিটেন এবং ভাইভা কম্বাইন্ড কোর্স। আরেকটা কোর্স থাকবে যে চাকরি যেমন পরীক্ষা, যেমন প্রাইমারি, এনটিআরসি বা নিবন্ধন, এই চাকরিগুলোর জন্য এমসিকিউ এবং ভাইভা। যেহেতু আমি বিসিএস এর ভাইভা পড়াই, আমি সমস্ত সরকারি চাকরির ভাইভা পড়াই, সমস্ত ভাইভা কোর্সগুলোতে আমি নিজে ক্লাস নিব, আমি নিজে নিব, আর সাবজেক্ট ভিত্তিক টিচারের ক্লাস নেবেন। আগামী মাস থেকে এটা শুরু হবে। তাহলে বিসিএস এর লিখিত ভাইভা কম্বাইন্ড কোর্স, অল গভর্নমেন্ট জব কম্বাইন্ড কোর্স, প্রাইমারি নিবন্ধন এবং 10ম গ্রেড থেকে 20তম গ্রেডের যে চাকরির কোর্স, এরকম ভাবে এটা আমার টিচার প্যানেল প্লাস আমি ক্লাস নিব। আর আমার আলাদাভাবে একটা ব্যাচ থাকবে, যেটা শুধু বিসিএস এর ভাইভা কোর্স, আমি নিজে ক্লাস নিব। আর আমি বিসিএস এর ইন্টারন্যাশনাল বাংলাদেশ অংশটুকু যেহেতু পড়াই, এটা লিখিত অংশটুকু আমি পড়াবো। এটা আমার টোটাল প্রাইভেট কোর্স। একটা হচ্ছে বিসিএস প্রিলিমিনারি 75 মার্কসের বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিজিক্স এবং জিওগ্রাফি। আমি অনেকদিন ধরে প্ল্যান করেছিলাম যে আমি তো আমার প্রতিষ্ঠান রয়েছে, আমার নিজের প্রতিষ্ঠানে শুরু করব, কিন্তু এতদিন আমি আমার অফিস সেট আপ দেওয়ার কারণে দেরি হয়েছে। আগামী মাস থেকে আমি নতুন অফিস নিচ্ছি, নতুন কার্যক্রম শুরু হবে। আপনারা টাচে থাকবেন এবং আপনাদের চাকরি উপযোগী, অর্থাৎ ইউজুয়াল বা ট্র্যাডিশনাল বা কনভেনশনাল কোনো মোটিভেশনাল স্পিচ না, চাকরি উপযোগী ইনফরমেশন আপনি কিভাবে আত্মস্থ করবেন, কোন ইনফরমেশনগুলো পড়বেন, সে রিলেটেড তথ্য আপনাদেরকে রেগুলার আমি ভাইবা, লিখিত এবং প্রিলিমিনারি 3টা অংশ নিয়ে কেন্দ্র করে বিশেষ অন্যান্য চাকরির আপনাদেরকে এভাবে দেওয়ার চেষ্টা করবো লাইভ প্রোগ্রামে এসে। এটা হচ্ছে আপনাদের জন্য একটা বিশেষ বার্তা। আজকে আলোচনাটা অত্যন্ত ইফেক্টিভ ছিল, আশা করছি আপনারা সবাই এনজয় করেছেন। সবার জন্য শুভকামনা। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে পরবর্তী প্রোগ্রামে। আসসালামু আলাইকুম।